25টি মন্ত্রণালয় ও বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কাজে ফিরছেন পুলিশ সদস্যরা, বদলাচ্ছে ইউনিফর্ম লোগো। ন্যায় বিচারের নামে অন্যায় ও নিপীড়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর খুঁজছে সরকার। দুর্গাপূজায় 3 দিন না হলেও 2 দিন ছুটির প্রস্তাব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংখ্যালঘুদের জন্য নিবিড় নিরাপত্তার আশ্বাস সরকারের। গণজাগরণকে নস্যাৎ করতেই সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মন্তব্য ফখরুলের। কোকোর জন্মদিনে বনানীতে কবর জিয়ারত। দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ তাদের নিয়ে স্পেশাল টিম গঠন হবে বললেন নাহিদ। তরুণদের ব্যাপকভাবে প্রযুক্তি খাতে যুক্ত হওয়ার আহ্বান। বাংলাদেশের চলমান অস্থিরতায় মিয়ানমার থেকে আরো অনুপ্রবেশের শঙ্কা। প্রত্যাবাসন দীর্ঘায়িত অনিশ্চিত হয়ে পড়বে বলছেন রোহিঙ্গা নেতারা। এবং জমকালো আয়োজনে 33তম অলিম্পিককে বিদায় জানালো প্যারিস। চীনকে পেছনে ফেলে স্বর্ণ জয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই বৈঠকে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত হতে পারে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতারা। আজ বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা, বিস্তারিত জানাবেন। তানিয়া, মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে 25টি মন্ত্রণালয় রয়েছে, সেই 25টি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং সচিবরা তার সঙ্গে বৈঠক করছেন। বৈঠকটি প্রায় শেষ পর্যায়ে আমরা যতদূর জানতে পেরেছি। এর আগে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনিও একটি বৈঠক করে চলে গেছেন 11:30টার সময়। আর তারপর থেকেই চলছে 25 মন্ত্রণালয়ের যে বৈঠকটি। বিকেল 4টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। আর মন্ত্রণালয়গুলোর সঙ্গে যেই বিষয়ে আলাপ হয়েছে সেই সম্পর্কে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে জনমতকে গুরুত্ব দিয়ে এবং সংস্কারে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি, যেটি জনগণের পক্ষে, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আসলে এই পরবর্তী যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি যদি আপনাকে এই এলাকাটি দেখাই, এখানে কিন্তু এখন বিভিন্ন সাধারণ সংগঠন কিংবা ব্যক্তিরাও কিন্তু তাদের বিভিন্ন দাবি নিয়ে এখানে আসছেন এবং রাষ্ট্র সংস্কারে তাদের কি মতামত সেটিও জানানোর জন্য চেষ্টা করছেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে থাকা 25 মন্ত্রণালয় এবং বিভাগীয় সচিবদের সঙ্গে যে বৈঠক করছেন, সেখানে তারা বলছেন যে একটি কর্ম পরিকল্পনা তারা প্রস্তুত করছেন। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়। সব মিলিয়ে যেহেতু দেশের একটি বিশেষ অবস্থার মধ্যে রয়েছে দেশ, একটি সরকারের পতনের পর সব জায়গায় একটি শূন্যতা বা সব জায়গায় এক ধরনের
ভ্যাকুয়াম সিস্টেম চলছে, সেটির সমাধানে আসলে যত দ্রুত কি করা যায় সেই বিষয়গুলো এই বৈঠকে আলাপ করা হচ্ছে। তো মোটামুটি তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারুফা রহমান, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে অধিকাংশ থানা চালু হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পুলিশ সদস্যদের। শুরু হয়নি টহল কার্যক্রম। আস্থা সংকটে শিগগিরই স্বাভাবিক কাজে ফেরা কঠিন বলে মনে করছেন তারা। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আপনাদের চাহিদা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই উদ্বোধন করলাম এবং আপনার সাথে আছেন আমাদের, আপনারা আমাদের পাশে থাকবেন। থানার যে প্রশাসনিক কার্যগুলো এগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আর অপারেশনাল যে কার্যক্রমগুলো সেগুলো আমাদের সীমিত আকারে শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে নাজমুল হুদা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মতিউর মর্তুজা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন নাজমুল হুদা। নাজমুল, পুলিশের কার্যক্রম স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে কি মনে করছেন আপনি? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, কিছুক্ষণ আগেই কিন্তু যে বিভিন্ন দপ্তর এবং ঢাকা জেলা পুলিশ সুপার এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর সাহেবদের সঙ্গে কিন্তু উপজেলাতে আইন শৃঙ্খলা বিষয় নিয়েই কিন্তু সেখানে এখন জরুরি বৈঠক করছে। এবং যেহেতু শান্তি শৃঙ্খলা ফেরায় আনতে কিন্তু যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে কাজ করতেই কিন্তু আসলে মূলত তারা সেই জায়গা থেকে দেখছেন যে তারা যোগদান যাতে করতে পারে এবং অনেকেই যোগদান করেছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত আশুলিয়া, সাভার এবং ধামরাই থানায় কিন্তু যে পুলিশ যারা ছিলেন, ওসি তদন্ত এবং এসআইরা এবং কনস্টেবল এবং নারী কনস্টেবল, তারা কিন্তু প্রত্যেকেই এখন যুক্ত হয়েছেন এবং থানাতে। এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখছেন যে সেনাবাহিনী কিন্তু যে এখন কিন্তু যে থানায় আপনি দেখছেন যে পাহারা দিচ্ছে এবং তারা ভিতরে কিন্তু সংস্কারের কাজ চলছে এবং সংস্কারের কাজ শেষ হওয়ার পরেই কিন্তু মূলত যে বিভিন্ন আসবাবপত্র আসবে, এরপরে পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু তারা মূলত তারা কাজ করবে। এবং আমরা দেখেছি ঢাকা জেলার যে পুলিশ সুপার আসাদুর রহমান, তিনি যে সেখানে বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন এবং পুলিশ শান্তি শৃঙ্খলা ফেরাতে এবং যেসব থানা থেকে অস্ত্র খোয়া গেছে সেগুলো কিন্তু মাইকিং করে সেই অস্ত্রগুলি যাতে আবার থানায় আসে সেটা নিয়ে আসলে মাইকিং করা হচ্ছে। এই ছিল আমার কাছে থানায় পুলিশ যোগদানের সর্বশেষ খবর। একই খবর জানবো রাজশাহীতে আমার আর এক সহকর্মী রয়েছে মর্তুজার কাছে। মর্তুজা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে কিন্তু গত 2 দিন থেকে থানার যে অভ্যন্তরীণ কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম চালু রয়েছে, কিন্তু যে অপারেশন বা বাইরের যে টহল কার্যক্রম সেই কার্যক্রম এখনো চালু হয়নি। রাজশাহীতে কিন্তু আজ থেকে ট্রাফিক পুলিশের সদস্যরাও কাজে নেমেছেন, তারা কাজ করছেন এবং নগরীর বেশ কয়েকটি থানায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি মামলাও রেকর্ড করা হয়েছে। আমরা নগরীর মতিহাট থানায় রয়েছে, এখানকার ডিউটি অফিসার রয়েছেন মাসুদ। আমরা একটু তার কাছ থেকে শুনে নিই যে কয়টি মামলা রেকর্ড করা হলো বা অপারেশনাল যে কার্যক্রম রয়েছে সেগুলো কখন শুরু হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সকাল 8টায় ডিউটি অফিসারের দায়িত্ব গ্রহণ করার পরে এ পর্যন্ত 3টি অভিযোগ এসছে। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। আমি মোবাইলের মাধ্যমে তাদেরকে সহায়তা করছি যে আপনারা দ্রুত আগে তাকে ট্রিটমেন্টের জন্য রাজশাহী মেডিকেলে নিয়ে যান এবং বর্তমানে ভিকটিম রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। আর অভিযোগ 3টা গ্রহণ করছি। আমাদের সিচুয়েশন ভালো হলেই আমরা তদন্তে নামব। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে 3টি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি আরেকটু হয়তো স্বাভাবিক হলে তারা অপারেশন কার্যক্রম শুরু করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুলিশের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার আশ্বাস দেন তিনি। সোমবার নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করেন সবাই। এ সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন প্রধান বিচারপতি। এদিকে ৮ দিন পর সোমবার কার্যক্রম শুরু হয় সুপ্রিম কোর্টের। সকাল থেকে আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর আদালত প্রাঙ্গণ। গণজাগরণ নিয়ে উনি বলেছেন, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ, এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর খুঁজছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গতকাল রোববার কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছ থেকে। আর ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি হতে পারে গভর্নর নিয়োগের পর। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসছে দুর্গাপূজায় 3 দিন না হলেও 2 দিন ছুটির প্রস্তাব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে আনসার সদস্যদের দেখতে যান তিনি। আগামী 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেটা ছুটি হয়। জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজিবি যা দরকার হয়, নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই, নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান তিনি। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন, সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের বৈশিষ্ট্য। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। যারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে, তাদের সহযোগিতা করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিধান রঞ্জন আরও বলেন, এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। যেটা হয়েছে আপনার ইন্টারনেট সময়ে তো আসলে সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা তাকে জানাবো। নিউজ 24 দুপুরের সংবাদে বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? স্বাগত আরো একবার, দেখছেন দুপুরের সংবাদ। দীর্ঘ 22 দিন পর চট্টগ্রামে ধীরে ধীরে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল। সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে পণ্যবাহী ট্রেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। আজ বিকাল থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে অনলাইনে। চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান বলেন, ধীরে ধীরে সব ট্রেনই স্বাভাবিক হবে। এর আগে তেলবাহী ওয়াগনও চালু হয়েছিল, তবে যাত্রীরা নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে সব সময় বেছে নেয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আগামী 17 আগস্ট থেকে চালু হচ্ছে মেট্রো রেল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এক সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালুর কথা জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হয়, আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মিয়ানমারের যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গা নেতারা বলছেন, তাদের দেশে ফেরার শুধু অনিশ্চয়তাই তৈরি হয়নি, চলমান পরিস্থিতির সুযোগে বাকি রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলে দিতে চাচ্ছে জান্তারা। খুব সহসাই পরিস্থিতি উন্নতির সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরাও। মিয়ানমারে চলমান অস্থিরতায় রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিহত নারী শিশু সহ অনেক মরদেহ ভেসে আসছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এদিকে ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গাকে হত্যার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টার্গেট করেই মিয়ানমারে এমন তাণ্ডবলীলা দাবি রোহিঙ্গা নেতাদের। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরো অনিশ্চিত হচ্ছে এমন শঙ্কা তাদের। মিয়ানমার সরকার নির্যাতন করছে, আর মা বোনদের খাইছে মাঝে জানলে খুঁজে পেয়েছে, মানে বিভিন্ন নির্যাতন শনিবার আর তার মাঝে বেলা করেছিল। বর্মার বাংলাদেশের বর্ডার মাঝে বেগুন হয়ে পারে, তো বাংলাদেশে সরকার হয়ে পারে সরকার রদ্দবদল সরকার বুয়া করে তারা কন্ট্রোল করা করে, তারা আর
চলিব না নিয়ে তারা কমিউনিটি তারা পাবলিক সিভিলের চলিব হ্যাঁ তোর মাঝে আর বর্মাই যদি ইংলিশ সাড়ে দৌলি এই সাড়ে বেলে দৌলি ইয়ান বেশা বেশি জুলুম। অস্থিরতা বাড়ায় নতুন করে অনুপ্রবেশের শঙ্কায় আছেন স্থানীয়রাও। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সীমান্তে কড়া নজরদারি সহ নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বর্ডার গুলোর যাতে আরো নজরদারি বৃদ্ধি করা হয়, প্রয়োজন আমরা মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি করা যায়, অন্তত আরাকান আর্মির সাথে কোনো যদি থার্ড লাইনে যদি কথা বলা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই উপকৃত হবে বলে মনে করি এলাকাবাসীর জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিক, আমরা এটা চাইবো। কারণ কক্সবাজার শুধু নয়, এটা হচ্ছে আঞ্চলিক সমস্যা, এটা ভৌগোলিক সমস্যা। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি জানান, যে সরকারই থাকুক, বাংলাদেশের এজেন্ডা রোহিঙ্গাদের ফেরত পাঠানো। সব সরকারি 1 নম্বর এজেন্ডা হচ্ছে প্রত্যাবাসন। সমস্যাটা হচ্ছে মিয়ানমারের। তাদের কোন সরকারের সাথে এখন আমরা আলোচনা করবো সেটি এখনো স্থির করতে পারিনি। যদি রাখাইন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, হয়তো বা প্রত্যাবাসনের আলোচনা হতে শুরু হবে আর কি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকানো বাংলাদেশের নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গাদের নতুন করে ঢল বা রোহিঙ্গা সমস্যার নতুন করে কোনো ধরনের উৎপাত যদি শুরু হয়, তাহলে সরকারকে সেদিকে অনেকটা নিজেদের নজরদারি করতে হবে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে 12 লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রিত অবস্থায় আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দুপুরের সংবাদে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। অ্যাড মানি করুন সহজে কার্ড থেকে বিকাশে। 4500 টাকা কার্ড থেকে বিকাশে, অ্যাড মানিতে 25 টাকা ক্যাশব্যাক। তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। লিলি, always beautiful. সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক। 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো। চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য।
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কাটাছেঁড়া, পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। জানো, ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঢেকে দেয়। টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল। দুপুরের সংবাদে স্বাগত আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বিগত সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যাংকিং খাতকে ব্যবহার করা হয়েছে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, এতদিন বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যাংকিং খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে, যার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। এর জন্য সাবেক গভর্নর সহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গত 15 বছরে জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে আত্মসাৎ করা হয়েছে 92,000 কোটি টাকা, আর মন্দ ঋণ 22,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1,82,000 কোটি। সুশাসন ফেরাতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে। যে দুর্বল ব্যাংকটা একটা ভালো ব্যাংকের সাথে যুক্ত হবে, ভালো ব্যাংক তাকে কেন নিবে? তার নিজেরও তো অনেকগুলো রিস্ক রয়েছে, এবং এই দুর্বল ব্যাংকগুলি আসলে কতখানি দুর্বল সেটাও কিন্তু আমরা বলেছি যে সেটার স্বাস্থ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা অ্যাসেস করে তারপরে আসলে ব্যাংকগুলোকে জোর জবরদস্তি করে না, সেটাকে ইনভাইট করা হবে, এনকারেজ করা হবে যে কেউ এই ব্যাংকগুলোকে উদ্ধার করবে কিনা, তাদের সাথে যুক্ত হবে কিনা। স্মার্টফোন ব্র্যান্ড অনারের 2 ডিভাইস অনার 200 এবং অনার 200 প্রো এর প্রি বুকিং শুরু হয়েছে। অনার 200 প্রো এর দাম থাকছে 84,999 টাকা। এটি ওশান সায়ান এবং ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাবে। অনার 200 স্মার্টফোনটির দাম থাকছে 64,999 টাকা। এটি মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক দুই রঙে পাবেন ক্রেতারা। নতুন এই দুই ডিভাইসের প্রি বুকিং চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে মন্দিরে শিবলিঙ্গে পানি ঢালতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জন ভক্তের। ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদ জেলায়। প্রাথমিকভাবে জানা গেছে, বানাবার পাহাড়ে অবস্থিত সিদ্ধিনাথ মন্দিরে ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। শ্রাবণ মাসের 4র্থ সোমবার শিবলিঙ্গে পানি ঢালা হয়। মহাদেবের মাথায় পানি ঢালতে রোববার রাত থেকে মন্দিরে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। মধ্যরাতের পরে আচমকাই হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ভক্ত। আহতের সংখ্যা প্রায় 50। আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দুপুরের সংবাদে স্বাগত আরও একবার। এবারে খেলার খবর। দুটি টেস্ট খেলতে আজ বিকালে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে নির্ধারিত সূচি বিবেচনায় আগামী 17 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত সাকিবদের, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আগেই যাচ্ছে টিম টাইগার। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ঘরের মাঠে কয়েকদিন অনুশীলন করেছেন ক্রিকেটাররা, কিন্তু হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে আসেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন দেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশি ফুটবল আলট্রাস। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি করেন তারা।
রোববার বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে অস্থিরতা তৈরি হয় ক্রীড়াঙ্গনেও। এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ফিফার নিয়ম মেনেই চলবে বাফুফে। নারীদের বাস্কেটবল ম্যাচ দিয়ে শেষ হলো অলিম্পিকের 33তম আসর। ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জেতে যুক্তরাষ্ট্র। 16 দিন ব্যাপী চলা প্যারিস অলিম্পিকে 40 স্বর্ণসহ মোট 126টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। সমান সংখ্যক স্বর্ণপদক পেলেও মোট 91 পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তৃতীয় স্থানে থাকা জাপান পেয়েছে 20টি স্বর্ণ। ভাঙল মিলন মেলা। যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবল দলের স্বর্ণজয়ের ম্যাচ দিয়ে পর্দা নামল প্যারিস অলিম্পিকের। হাসি কান্নার তর্ক বিতর্কে দারুণ কেটেছে এবারের আসর। পদক জয়ের মিশনে অ্যাথলেটরা মেতে উঠেছিলেন রেকর্ড ভাঙ্গা গড়ার লড়াইয়ে। 206টি দেশের 10,000 ক্রীড়াবিদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল প্যারিস, যেখানে তারা 32টি খেলা 329টি ইভেন্টে অংশ নেন। প্রথম পদকের খেলা শেষ হয় উদ্বোধনীয় দিনে। এরপর 329টি স্বর্ণ লড়াই শেষে 40টি স্বর্ণ পদক নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। সমান সংখ্যক স্বর্ণ জিতলেও রৌপ্য ও ব্রোঞ্জ মিলে মোট পদকের সংখ্যা 91টি হওয়ায় দ্বিতীয় হয় চীন। উদ্বোধনী অনুষ্ঠানের ডিরেক্টর টমাস জোলি পরিচালনা করেন সমাপনী অনুষ্ঠানও। আতশবাজির ঝলকানির সঙ্গে 100 পারফর্মার, অ্যাক্রোবট, ডান্সার ও সার্কাস রং ছড়ায় সমাপনী অনুষ্ঠানে। 2028 সালের অলিম্পিক আয়োজক যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয় অলিম্পিকের মশাল। আসমাউল মুত্তাকিন, নিউজ 24। দুপুরের সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।